This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হীরক রাজার দেশের সেই জাদুকর বরফির কথা মনে আছে? সেই যে সে বলেছিল আমি একা একমেব দ্বিতীয়ম। প্রায় সেরকমই তো মনে হচ্ছে মনোরঞ্জন ব্যাপারীর কথায় শোনা যাচ্ছে। তিনি একা, নিজেই পরিষ্কার বলছেন এবং এও বলছেন মানে এখন যে অবস্থা, কেউ যদি মনোরঞ্জন ব্যাপারীকে বলে দেয় যে আপনাকে টিকিট দেওয়া হয়েছে, তাহলে তিনি বলবেন না দেওয়া হয়নি। মানে দিলেও হয়তো বিশ্বাস করবেন না তাকে দেওয়া হয়েছে। এতটাই নিশ্চিত তিনি যে তাকে এর পরের ভোটে আর টিকিট দেওয়া হবে না। বললেন তো, শুনলেন, তৃণমূল বলে খেলা হবে আর তিনি বলেন লেখা হবে। কথায় কথায় এত লেখেন যে লিখতে লিখতেই দলের ভেতরে নাকি এত শত্রু তৈরি করে ফেলেছেন। এবার তৃণমূলের অন্য খেলোয়াড়রা, মানে অন্য নেতারা, তারা যদি খেলোয়াড় হন, তাহলে মনোরঞ্জন ব্যাপারী তিনি কি তাহলে লেখোয়াড়? সে যাই হন না কেন, এই মুহূর্তে সংগঠনের ভেতর ওই যেটা বললাম, তিনি একা, ভীষণ একা এবং একঘরে। তাই একা একাই ত্রাণ বিলি করছেন, নিজের সংগ্রহে থাকা ত্রিপল ওই বলাগড়ের দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। এবং খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি, জানেন তো, এগুলো করছেন তিনি আসন্ন বর্ষার কথা ভেবে, যাতে বন্যা টন্যা হলে বলাগড়বাসী বিপদে না পড়েন। আর বলা তো যায় না, তাকে হয়তো তখন যখন প্রয়োজন পড়বে ত্রাণ ঠান দেওয়ার, তাকে হয়তো ডাকা হলো না, ঠিক যেরকম এবার লোকসভা ভোটের প্রচারে তাকে ডাকা হয়নি। তাই আগে ভাগেই ত্রাণ দেওয়ার কাজটা সেরে রাখছেন আর কি। মনোরঞ্জন ব্যাপারী হয়তো ভাবছেন যে আসল সময়ে তাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার মতো যদি ত্রাণও না দিতে হয়, তাহলে লোকের কাছে তিনি কি করে বলবেন যে তার কাজ যেটা সেটা তিনি করেছেন? মানে সকলের নজর কেড়ে নেওয়ার একটা তো দরকার রয়েছে না? কোথাও গিয়ে কি তার মনের ভেতরে একটা সামান্য হলেও একটা আশা রয়েছে বোধ হয়, জানেন তো, যে বলা তো যায় না, মুখে বললেন দেবে না, কিছুতেই দেবে না। মানে আপনি যতই তাকে বোঝানোর চেষ্টা করুন, এখন 2 বছর বাকি আছে, কি করে বলছেন, উনি বলছেন দেবে না, 26-এ ওনাকে টিকিট। কিন্তু মনের ভেতর তার মানে সামান্য হলে একটা আশা আছে। আর সেই জন্যই একটা আগের থেকে একটু কাজকর্ম শুরু করে দিয়েছে, হোমওয়ার্ক। তার যে কাজ তিনি সেটা তো অন্তত করে রাখুন, তাহলে যদি শেষ মুহূর্তে হঠাৎ হয়তো টিকিটটা পেয়ে গেলেন, তখন তো আর নতুন করে কাজ করার সুযোগ পাবেন না। তাই কাজের মধ্যে থাকতে চাইছেন এবং কাজের কাজটা করা হয়ে গেছে, মানে সকলের নজর কেড়ে নিয়েছেন বুঝেই কিন্তু ওই যা যা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সব আজ সকালে ডিলিট করে দিয়েছেন। এটাও তার কাছে নতুন নয়, কিন্তু মুখে বলছেন নতুন ইতিহাস গড়বেন বলে পুরনো ইতিহাসটাকে মুছে দিয়েছেন। ভাবুন তো, যিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎটাই অনিশ্চিত দেখছেন এবং ভবিষ্যৎটা পুরোটাই অন্যের হাতে ছেড়ে রেখে দিয়েছেন, তিনি নাকি ইতিহাস রচনা করবেন। এবং ভাবুন, একদিকে তিনি ইতিহাস রচনার কথা ভাবছেন, আর অন্যদিকে সেই ইতিহাস গড়ার তাগিদেও একঘরে হয়েও অনেকের, মানে বলাগড়ের মানুষের কথা ভাবছেন। আচ্ছা, ওই যে তার মনের মধ্যে যে সামান্যতম জাস্ট একটা আশার আলো, সেজন্যই কি জনসংযোগের কাজটা এগিয়ে রাখছেন? এবার জনসংযোগে মনোরঞ্জন যদি একা হন, তাহলে দমদমের নির্দল কাউন্সিলর আবার অনেককে নিয়ে চলার কথা বলছেন। দক্ষিণ দমদম পুরসভার ওই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই খবরে থাকেন আর কি। দেবাশিস বাবু নিজের এলাকায় একটা হোর্ডিং লাগিয়েছেন এবং সেই হোর্ডিংটা চমৎকার হোর্ডিং, এরকম সচরাচর দেখা যায় না। সেই হোর্ডিংয়ে বিজেপি আছে, সিপিআইএম আছে, তৃণমূল আছে, সবার প্রতীক আছে এবং নিচে লেখা সবাই পরিবারের মতো। এবার দক্ষিণ দমদমের কাউন্সিলর কেন বিরোধীদের ফ্যামিলি ম্যান হতে চাইছেন, সেটা বুঝতে গেলে তো আবার ওই ভালো করে তিনি কি চাইছেন সেইটা বুঝতে হবে। আর নির্দল দাঁড়িয়ে আমি 96% ভোট পেয়েছি, তাহলে আমি তখন মনে করেছি যে এই 96% ভোট তো শুধু তৃণমূলের ভোট না, এই 96% ভোট সাধারণ মানুষের ভোট। তারা ব্যক্তিগত কাজ করেছি বলে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল তারা আমায় ভোট দিয়েছে। দেবাশিসবাবু হয়তো পোস্টার দিয়ে করেছেন, কিন্তু আর বাদবাকি ধরুন আমরা বা আরও যারা আছেন তারা পোস্টার আমরা দেইনি। পোস্টার দিলাম না মানেই আমরা বিরোধীদের মারধর করছি, বিরোধীদের সাথে খারাপ ব্যবহার করছি, এরকম বিষয় নয়। পাকামি, ওই দেবাশিস হচ্ছে তার নিজের পাকামির জন্য এসব করছে। তৃণমূল ছাড়া কোনো অস্তিত্ব নেই আমাদের,
সেটা আমারও বোঝা উচিত, দেবশিসেরও বোঝা উচিত। আসল কথাটা হয়তো ওই শুনলেন তো, রাজনৈতিক নেতারা কীরমভাবে দেখেন সেটা ওই ফিরহাদ হাকিমের কথায় পরিষ্কার। মানে এই জন্যেই পরিষ্কার, দেবাশিসবাবুও তো এক সময় তৃণমূল, এখন নির্দল। এবার দেবাশিসবাবু বলছেন যে তাকে ভোট দিয়ে জিতিয়েছেন সব পক্ষের মানুষ, তাই ভোটের পর মারামারি কাটাকাটি বন্ধ করতেই তার এই ফ্যামিলির ড্রামা। যে কথাটা দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলছেন না সেটা কি বলুন তো, দমদম আর দক্ষিণ দমদম এই দুটো পুরসভা মিলিয়ে 11টা ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। এমনকি দমদম পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এরা প্রত্যেকে নিজের ওয়ার্ডে পিছিয়ে ছিলেন, কেউ সৌগত রায়কে লিড দিতে পারেননি। সেখানে নির্দল দেবাশিসবাবু তার ওয়ার্ড থেকে 1934 ভোটের লিড দিয়েছেন তৃণমূল প্রার্থীকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় কি বোঝাচ্ছেন যে তার জোগাড় করে দেওয়া এই ভোটের মধ্যে তৃণমূল তো বটেই, সিপিআইএম বিজেপির ভোটও রয়েছে, তাহলে কিন্তু তার বিরাট একটা ক্যালিবার আছে বলে ধরতে হবে। এমনিতে 96% ভোট মানে ডেফিনেটলি যে অঙ্কটা বলেছেন সেটা তো ঠিক, তার মধ্যে তো সব পক্ষের ভোট রয়েছে। এবার এই ক্ষেত্রেও মানে এই যে ভোটটা পেয়েছেন এখান থেকে তৃণমূল প্রার্থী, সেটার মধ্যে যদি কোথাও দেবাশিসবাবুর নিজের কৃতিত্ব বা কন্ট্রিবিউশন খোঁজার চেষ্টা করেন, সেই কন্ট্রিবিউশনে বাকিদের ভোটটাও মিটে আছে বা জুড়ে গেছে, এটা মনে করছেন নাকি তিনি? দেখুন, লোকসভা ভোটের আগে নির্দল দেবাশিস তৃণমূলে যোগ দেবেন বলে ভেবেছিলেন। এবার শেষে ওয়ার্ডের মানুষ কিন্তু তাদের মতামত জানিয়েছিলেন, একটা গণভোট নিয়েছিলেন। সব কিছুতেই তিনি একটা ব্যতিক্রমী চরিত্র হিসেবে নিজেকে খাড়া করে দেন, জানেন তো। এই যেরকম ব্যানারটা লাগিয়েছেন ঠিক সেরকম আর কি। তখন গণভোট নিয়ে কোন দলে যাবেন মানুষের রায় নিয়ে, এটা কখনো দেখেছেন? লোকে তো দলে যায়, গিয়ে তারপর মানুষের রায় নেয়, আর অনেক সময় মানুষের রায় নিয়ে এক দলে এসে অন্য দলে চলে যায়। দেবাশিসবাবু সব কিছুতেই ব্যতিক্রমী, একদম অন্য মাপের চিন্তা ভাবনা করেন আর কি, অন্য আঙ্গিক থেকে ভাবনা চিন্তা করেন। আসলে নির্দল যে আসলে অনেকগুলো দল, সেটাই বোধহয় এখন বোঝাচ্ছেন এই দমদমের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই লোকসভা ভোটের পরিসংখ্যান কি বলছে জানেন? হিসেব বলছে বাম কংগ্রেস জোট নিজেদের নাক কেটে কোথাও কোথাও বিজেপির যাত্রা ভঙ্গ করেছে, আবার কোথাও কোথাও তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছে। মানে এটা একটা, যদি আপনি পুরো ফলাফলটা বিশ্লেষণ করেন না, সেটা দেখতে পাবেন। এবার দেবাশিসবাবু কি বোঝাতে চাইলেন যে তিনি হচ্ছেন একমাত্র লোক যিনি সব পক্ষের ভোটটাকে প্লাস মাইনাস করে কাউকে বাড়তি সুবিধা পেতে দেননি, কিন্তু তিনি যে সুবিধা কাউকে দিয়েছেন সেটা তার ক্যারিশমার ফল। যাই হোক, এটা দেবাশিসবাবু কী ব্যাখ্যা কীভাবে দিতে চেয়েছেন, বা এই কথাগুলো বলার বা দেখার বা নজর কাড়ার যে একটা প্রচেষ্টা, তার পেছনে ভবিষ্যতের কি উদ্দেশ্য রয়েছে, সেটা দেবাশিসবাবুই বলতে পারবেন। কারণ রাজনৈতিক নেতা তো এখন নির্দল, কিন্তু রাজনীতি যারা করেন তারা তো ওই কিছু উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না, ফলে তার ডেফিনেটলি এই হোর্ডিং পোস্টারের পেছনেও কিছু কারণ রয়েছে। সে যাক, কিন্তু এবার প্রথমে আসি এই বাম কংগ্রেস কীভাবে বিজেপির সুবিধে করে দিয়েছে সেই কথায়। দেখুন, রায়গঞ্জ লোকসভায় বিজেপি জিতেছে 68,197 ভোটের মতো, এরকম একটা সংখ্যা আর কি। এবার রায়গঞ্জে কংগ্রেসের আলী ইমরান রামস কত ভোট কেটেছেন জানেন? 2,63,273। মানে এই ভোটটা যদি সোজাসুজি যেত তাহলে পুরো ফলটা তো অন্যরকম হয়ে যেত, কোনো এক পক্ষে গেলেই তো পুরো ফল বদলে যেত। এবার আসুন বালুরঘাটের কথায়। বিজেপির সুকান্ত মজুমদার জিতেছেন মাত্র 10,386 ভোটে, আর এই আসনে আরএসপি প্রার্থী পেয়েছিলেন 54,000-এর কিছু বেশি ভোট। একইভাবে মালদা উত্তর, পুরুলিয়া, বিষ্ণুপুর আর তমলুকে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধানের তুলনায় বাম বা কংগ্রেস প্রার্থী অনেক বেশি ভোট পেয়েছেন। এবার হিসেবেই পরিষ্কার, বাম বা কংগ্রেস যদি ফ্যাক্টর না হতো, তাদের জাতীয় স্তরের জোট সঙ্গী তৃণমূলকে হারতে হতো না। তারা তো বলতেন তৃণমূলকেই ভোট দিন, এটাই তো স্বাভাবিক ছিল। আবার এর উল্টোটাও আছে জানেন তো, অন্তত 12টা এমন আসন রয়েছে যেখানে বাম আর কংগ্রেস জোট ভোট কাটায় বিজেপিকে হারতে হয়েছে, তৃণমূলের লাভ হয়েছে।
তার মধ্যে রয়েছে আসানসোল, আরামবাগ, হুগলি, কলকাতা উত্তর, দমদম বা বীরভূমের মতো সিটগুলো। এর এই যে কে কাকে বেশি তারা সুবিধে করে দিয়েছেন, এটা দেখলে আমাদের মনে হবে জানেন যে কোথাও গিয়ে জোট ধর্ম কিন্তু পালন করেছে বাম কংগ্রেস। সেই গল্পটা মনে পড়ে যাচ্ছে জানেন তো, একবার ছোটোবেলায় শুনেছিলাম যে একটা লোক একটা পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলো যে একটা লোক ডুবে যাচ্ছে, তো তারা চিৎকার করে সেই লোকটাকে দেখে, যে লোকটা ডুবে যাচ্ছিল সে চিৎকার করে বললো আমায় বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি। যে লোকটা ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সে বললো না বাবা আমি নিরপেক্ষ, আমি জলেরও না তোমারও না, বলে লোকটা চলে গেল। এবার যে লোকটা জলের মধ্যে ছিল সে টুপ করে ডুবে গেল। তার মানে ওই ভদ্রলোক নিজেকে নিরপেক্ষ বললেন, যিনি চলে গেলেন, কিন্তু আসলে তিনি পরোক্ষে জলকে সাহায্য করলেন এই মানুষটাকে ডুবিয়ে দিতে। এর থেকে প্রমাণ হয় নিরপেক্ষরাও একটা পক্ষ। এবার এই দুটো দলের লড়াইয়ে, বাইনারির লড়াইয়ে বাম কংগ্রেস তো একটা স্বতন্ত্র পক্ষ হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছিল, তারা একজন তৃতীয় শক্তি এরকম একটা বলার চেষ্টা করছিল। আসলে কিন্তু হিসেব করলে দেখা যাবে তারা এই দুই শক্তির কাউকে না কাউকেই সাহায্য করেছে, তৃতীয় পক্ষ আর তারা নয়, আসলে তারা কোনো একটা এই দুই পক্ষের কোনো একটা পক্ষ। হ্যাঁ, জায়গা বিশেষে শুধু ভূমিকাটা বদলে গেছে। এমনিতে বাম কংগ্রেসের অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু তারা যেহেতু বহু আসনে ওই তৃণমূল বা বিজেপির পথের কাটা হয়েছেন বা তাদের সাহায্য করেছেন, তাই ভাবছিলাম এই যে রাজ্যের 4টে বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে, সেখানে বাম কংগ্রেস কি ফের নিজেদের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গের কারণ হবে, নাকি নাকের বদলে এবার নড়ুনও জুটবে, মানে একটা দুটো আসন হলেও জুটবে। দেখুন, লোকসভা ভোটে সবেধন নীলমণি একটা আসন জিতেছে ওই কংগ্রেস, কিন্তু উপনির্বাচনে তারপরেও কিন্তু জোটের মোহ ত্যাগ করতে পারেনি সিপিআইএম, এবং কংগ্রেস যথারীতি তারাও মনে করছে জোটে ফয়দাই হয়েছে। এবার ঠিক হচ্ছে যে মানিকতলার বাগদা বিধানসভায় লড়বে বামফ্রন্ট, আর রানাঘাট রায়গঞ্জে লড়বেন হচ্ছে কংগ্রেস প্রার্থী, অর্থাৎ 50-50 ভাগাভাগি করে ফেলেছে। লোকসভা ভোটের মতো এবারও বামেরা কংগ্রেসের সঙ্গেই থাকছে। হাম আর দুধ যেরকম ছিল মিলেমিশেই আছে আর কি, বা হাম আর দুধ না, বাম আর কংগ্রেস বলতে পারেন, মিলেমিশেই আছে। মাঝখানে আঁটি হয়ে গড়াগড়ি কারা খাচ্ছে আইএসএফ। আমরা আলোচনা করছি, নিজেদের মধ্যে আলোচনা করছি, কংগ্রেসের সঙ্গে আলোচনা করছি, তার ভিত্তিতে ঠিক হবে। তো নয়, আমরা আসন সমঝোতা যেটা করি, যেহেতু আসন সমঝোতা করে লড়েছি 1 মাস আগে, সেই জন্য আমরা আগে আলোচনা করে নিই, তারপর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। আইএসএফ তো নির্বাচনের সময় ছিল না, আর যে 4টি আসনে আমাদের উপনির্বাচন আছে এখনও সেখানে ওরা কোনো ক্লেম করেনি, আগে যেমন আগে ক্লেম করেছিল আর কি, আলোচনা করে একটা ক্লেমের ভিত্তিতে হয় তো সেরকম এখনও হয়নি। সিপিএমের সাথে যাব কি কটাতে কন্টেস্ট করবো সেটা এখন আমি বলতে পারবো না, কারণ হচ্ছে সেটা আমার উপরে নির্ভর করছে না, আলোচনার ভিত্তিতে হবে। তবে একটু বলতে পারি যে আমরা কন্টেস্ট করছি, যে কটাতে করবো সেটা বলছি না, কিন্তু ভোটে আমরা আছি। এই আমাদের তুলনামূলক যে রেজাল্ট আশা করেছিলাম সে রেজাল্ট হয়নি, মানে রাজনীতি ময়দান ছেড়ে চলে যাবো, পালানোর ছেলে আমরা নয়, আমরা লড়াইয়ের মধ্যে থাকবো। যে একটা পর্যন্ত তৃণমূল ঢুকতে পারছে, তৃণমূলকে মানুষ সাপোর্ট দিচ্ছে, কিন্তু এই প্যাটার্নটা চিরকাল চলবে না। যদি রাজনৈতিক একটা এই ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয় এবং সেই ভ্যাকুয়ামটাকে যদি সময় থাকতে বামপন্থী শক্তি, গণতান্ত্রিক শক্তি আমরা যদি সেটাকে পূরণ করতে না পারি, তাহলে বিজেপির যে গ্রোথ পশ্চিমবাংলায়, বিজেপির গ্রোথটা কিন্তু থেমে থাকছে না। এবারেও আমার মনে হয় সিট হয়তো তারা কম পেল, এটাকে খুব বাড়িয়ে দেখার কোনো মানে নেই।